প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং চর্চা সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের সংবাদপত্রে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এবং অন্যান্য সংবাদ নিয়ে বিশ্লেষণ করে থাকি। চলুন আলোচনা শুরু আগে আমরা দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলো শিরোনাম। ব্যবসায়ী গভর্নর এই প্রথম আহসান মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ, গভর্নর উপদেষ্টাকে হেনস্থা। সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে, জাতীয় শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী। আমার দেশের শিরোনাম, কওমি ঘরানায় প্রকট রাজনৈতিক বিভাজন। আরেকটি শিরোনাম, হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস, সেনানিবাসের মতো বিনিময়ে প্রধানমন্ত্রী। ইত্তেফাকের শিরোনাম, প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য, শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, এজলাসে অসাধারণে বরিশাল বারের সভাপতি কারাগারে। যুগান্তরের শিরোনাম, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস, শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সবুজ সংকেতের অপেক্ষা, রাজনৈতিক সরকার আসা, আওয়ামী লীগের স্বস্তি। দৈনিক ইনকিলাবের শিরোনাম, চমক নাকি ডিজাস্টার, পোশাক ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ, টক অব দ্য কান্ট্রি। আরেকটি শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস, প্রধানমন্ত্রী। মানব জমিনের শিরোনাম, ব্যবসায় থেকে প্রথম গভর্নর। আরেকটি শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। এবার জানাচ্ছে কালের কণ্ঠে শিরোনাম, বড় চ্যালেঞ্জে শিক্ষা খাত, ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের। দুবাইয়ে মেয়ের নামে প্রায় 45 কোটি টাকার ফ্ল্যাট। বনানী সামরিক কবরস্থান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। কালবেলা শিরোনাম, বিশ্বব্যাংকের প্রকল্পে সিন্ডিকেট দুর্নীতি। আরেকটি শিরোনাম, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ, দুর্নীতিতে ডুবছে শিক্ষা। দেশ রূপান্তর, ট্রাইব্যুনালে এসব কি হচ্ছে, প্রসিকিউটর দুই ভাগে বিভক্ত। নয়া দিগন্ত, চ্যালেঞ্জে বাংলাদেশ ব্যাংকের সংস্কার। আরেকটি শিরোনাম, বিচার স্মৃতি সংরক্ষণ, সীমান্ত বাহিনী শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, পিলখানা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা কাঠামো আধুনিকায়নের অঙ্গীকার। দৈনিক বার্তা শিরোনাম, 5,775 গ্রাহকের কাছে 3 লাখ কোটি টাকার খেলাপি ঋণ। আরেকটি শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হলেন মোস্তাকুর রহমান। দ্য ডেইলি স্টার শিরোনাম, shock ouster of Bangladesh Bank Governor, government replaces Ahsan Mansour with garment company CEO Mustakur Rahman. It was an evil attempt to foil our sovereignty, Prime Minister says after paying respect to martyred army officers. Daily Observer শিরোনাম, President Prime Minister pay homage to Pilkhana martyrs, Pilkhana massacre and attack on sovereignty, Prime Minister. এবং সব শেষ আমার হাতে নিউজের পত্রিকা, এটা শিরোনাম জানাচ্ছি, বিজনেসম্যান মোস্তাকুর নিউ বাংলাদেশ ব্যাংক গভর্নর, কস্টস অফ টু এমআরটি প্রজেক্ট সেট টু সোয়ার। মোটামুটি আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়েছে এবং যাকে নিয়োগ করা হয়েছে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে। তো এটা নিয়ে ইনকিলাব শিরোনাম করেছে, যেটা চমক নাকি ডিজাস্টার, কি বলবেন? না, এটাতে গতকাল সারাদিনই এটি টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি বা সারাদিনে এটা আলোচনায়। প্রথমত হচ্ছে যে নতুন যে গভর্নর এসেছে তিনি কেমন করেন সেটা তো আমরা দেখব, কিন্তু তিনি তো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে দেওয়া কতটা সমীচীন, অন্য অন্য ব্যবসার বাইরে যারা আছেন তারা কীভাবে নেবেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলে বা খুব উদ্বেগের প্রশ্ন হলো যেভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে চলে যেতে হয়েছে মবের মধ্য দিয়ে। এই সরকার এসেই কিন্তু বলেছে যে মব তারা সহ্য করবে না, কিন্তু তারপর সেখানে মব হলো।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর, এই সরকারের অন্তর্বর্তী সরকারের যেসব সাফল্যের কথা বলা হয়, যেটুকু অনেকেই বলেন কোনো সাফল্য, তেমন সাফল্য নেই, তাহলে কিন্তু ব্যাংকিং খাতে তিনি একটু শৃঙ্খলা এনেছেন। তিনি অন্তত ব্যাংকিং খাতে লুটপাটটা বন্ধ করেছেন। কতটা খেলাপি ঋণ উদ্ধার করতে পেরেছেন বা ব্যাংকে একেবারে তারল্য সংকট কাটাতে পেরেছে, সেটা নিয়ে প্রশ্ন আছে, সমালোচনাও আছে। যেমন তার 5টি ব্যাংক একীভূত করা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন, এটি কাজ করবে কি করবে না, বা এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু যে প্রশ্নটা যেভাবে সরানো হলো, এটি তো আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারে এরকম কোনো শীর্ষ পদে সরানো হয়েছে। সরকার আগে ঘোষণা দিতে পারতেন, তার কাছে পদত্যাগ চাইতে পারতেন, তাকে অব্যাহতি দিতে পারতেন, দিয়েছেন। কিন্তু সেটি প্রচার হওয়ার পরে, মানে তিনি অফিসে আছেন, তাকে আগে জানানোর কোনো তো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এটা তো কোনো অসম্ভব ব্যাপার ছিল না। একজন যে কোনো নাগরিককে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোক বা সাধারণ নাগরিক হন, তার একটা মানবিক মর্যাদা আছে, ব্যক্তি হিসেবে তার মর্যাদা আছে। সেই মর্যাদা কোনোভাবেই যাতে ক্ষুণ্ণ না হয়। আমরা তো এত বড় গণ অভ্যুত্থান হলো, গণতন্ত্রের পথে যাত্রা করেছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে যে ব্যক্তিকে বলা হয় যে অন্তর্বর্তী সরকারের যে সাফল্যের একজন অন্যতম কি বলে পুরোধা ব্যক্তি, বা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তাকে এইভাবে সরানো, তাকে একদিন আগে বলা যেতে পারত তিনি ব্যাংকে যাবেন না। আমি দেখলাম যে তার একটি পত্রিকায় যে তার একটা মন্তব্য এসেছে, তিনি বলছেন যে আমি কোনো বার্তা পাইনি সরকারের কাছ থেকে, আমি পদত্যাগও করিনি, তবে আমি খবরে দেখেছি, টেলিভিশনের স্টলে দেখেছি, দেখে আমি অফিস থেকে চলে যাচ্ছি। চলে যাওয়াটাও হয়নি, তার উপদেষ্টাকে অপদস্থ করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এখন এর পিছনে ভবিষ্যতে বলে দেবে যে এই বিদায় ঠিক হলো কিনা, কিন্তু এই বিদায়টা খুবই যে মানে তার যাওয়াটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, সরকার, যে কোনো রাজনৈতিক সরকার মনে করতে পারে তাকে যাকে দিয়ে তার প্রতিষ্ঠা, মানে তার যে নীতি পরিকল্পনা অর্থমন্ত্রী গতকালকে অর্থমন্ত্রী মধ্যে বলেছেন যে যাকে দিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন তাকে তা হোক, কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা নিয়ে এই প্রশ্ন। এবং এখানে আরেকজন যদি আরেকটি প্রতিষ্ঠানে এরকম কেউ মপ করে, এবং বাংলাদেশ চলতে থাকে, বাংলাদেশ ব্যাংকে বেশ কিছুদিন ধরেই কিন্তু অসন্তোষ চলছিল। বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুর একটি সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, ভিতরের সংস্কার এবং বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন যাতে বাস্তবায়ন হয়। কিন্তু তার বিরোধী পক্ষ ছিল এবং তারা তার বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এখন এটি তাহলে কি সরকার এই মব সংস্কৃতির কাছে আবার নথি স্বীকার করলো? কিন্তু তারাই তো বলেছে যে মব সহ্য করা হবে না, এবং মবের কারণে আমরা দেখলাম বরিশালের জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হলো। তো এইখানে এটা কারা করলো, এর পিছনে কী উদ্দেশ্য ছিল? বাতাসে নানা কথা ভেসে আসে, আমরা বিশ্বাস করতে চাই সেই কথাগুলো সত্য নয়, আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও জানানো উচিত। আমাদের দেশে তো একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা আছে যে চায়ের দাওয়াত দেওয়া, সাধারণত কাউকে বিদায় নিতে হলে বা বিদায় করতে হলে চায়ের দাওয়াত দেওয়া, সেরকম কিছু করা দিত। আপনি গত 17 মাসে দেখেছেন, এর আগেও মানে আমরা আসলে বোধহয় সভ্যতা, সংস্কৃতি, শিষ্টাচার থেকে দূরে সরে যাচ্ছি। একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি তো বলে মন্ত্রী পদমর্যাদা না হলেও তার কাছাকাছি, এবং তার একটা আলাদা সম্মান থাকে। আপনি দেখেন এই সালাউদ্দিন সাবেক গভর্নর, সালেহউদ্দিন আহমেদ ছিলেন গভর্নর, ফখরুদ্দিন আহমেদ গভর্নর ছিলেন, মোহাম্মদ ফরাসউদ্দিন গভর্নর ছিলেন, যারা এই প্রতিষ্ঠানের একটা মর্যাদার প্রতীক। এবং আমি মনে করি যে আহসান এইচ মনসুরও কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদার জন্য অনেক কাজ করেছেন, প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের জন্য কাজ করেছেন। তাই এই যে চায়ের দাওয়াতের কথা বলছেন, চায়ের দাওয়াত কেন? একদম চায়ের দাওয়াত তো এটা তো খুবই, যে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে পদত্যাগ,
তিনি তো পদত্যাগ করেন স্বেচ্ছায়, এবং তিনি হয়তো বার্তা পেয়েই যে সরকার তাকে রাখবেন না, তিনি কিন্তু আগেই ঘোষণা দিয়েছিলেন, এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে নিজে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো এটা তো মানুষ এটা ভালোভাবে নিয়েছে। এই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের ক্ষেত্রে এটা হলো না কেন? এটা কি নেতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন? না, নেতিবাচক না, শুধু এটি একটি মানে খুবই মানে খারাপ বার্তা দিল যে সরকারি অনুগত না হলে কাজ করা যাবে না, কিন্তু বিদায়টা ভালো হবে না কেন? নিশ্চয়ই আহসান এইচ মনসুর এটি করেনি যে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থাকতেই হবে, এবং তিনি জানেন যে খুবই খুবই মানে তার ক্ষেত্রে খুবই বিখ্যাত লোক, তার আন্তর্জাতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরেও তার একটা সুনাম আছে। সেই সুনামটা নষ্ট করা বোধহয় সরকারের জন্য এটি ভালো হলো না। আমি নয়া দিগন্তের একটা শিরোনাম আপনাকে জানাচ্ছি, চ্যালেঞ্জে বাংলাদেশ ব্যাংকের সংস্কার। তো এটা কি আহসান এইচ মনসুর যাওয়ার মধ্য দিয়ে এই শিরোনামটি আসলো, নাকি আসলে যে সংস্কার? না, সেটাই, বাংলাদেশ ব্যাংকের সংস্কারে অনেকদিন উদ্যোগ নিয়েছিলেন, এর ভেতরে একটা মহল এই সংস্কার চাননি। আবার যদি তিনি কোথাও মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা জানানো উচিত। তবে চ্যালেঞ্জে শুধু বাংলাদেশ ব্যাংকের না, পুরো বাংলাদেশের সংস্কারই চ্যালেঞ্জের মুখে। আদৌ সংস্কার হবে কি না? এত সংস্কারে আমরা এত কমিশন হলো, কিন্তু ফলাফল কি? ফলাফল তো শূন্য। এই শঙ্কা কেন করছেন? না, শঙ্কা করছে যে আসলে আমরা বদলাতে চাই না, মানুষ নিজেকে বদলাতে চায় না। মানে অন্য বদল করুক, অন্য সব কিছু করুক, কিন্তু নিজে বদলাতে চায় না। না হলে বিএনপি সরকার তো জনগণের বিপুল সমর্থন নিয়ে এসেছে, সেই সমর্থনটা কাজে লাগাতে হবে, এবং এরকম মব সংস্কৃতি কোথাও যাতে না হয় তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। এবং এই সংস্কারের কথা বলছেন, এটাও তো একটা মর্যাদা। রাষ্ট্রের যদি নাগরিকের মর্যাদা না দেয়, তাহলে রাষ্ট্র তো মর্যাদাবান হয় না। আমাদের দেশে রাষ্ট্র অনেক বড়, নাগরিকরা কিন্তু খুবই তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাদের যে কোনো পদে। আবার এর প্রতিকার হওয়া, এর কি বলে, এই সংস্কৃতির বদল হওয়া উচিত, এখান থেকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশ ব্যাংকের সংস্কার হবে কিনা এটা সরকারের নীতি পরিকল্পনার উপর নির্ভর করবে। তবে এমন অভিযোগ না উঠে এই সরকারের আমলে, যেটি আওয়ামী লীগ সরকারের সময় ছিল, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল এক ধরনের পোস্ট অফিসের মতো। সরকার যে সিদ্ধান্ত নিতেন সেটি তারা বাস্তবায়ন না, সেটি তারা অনুমোদন করতেন। সেটা কে ঋণ পাবেন, কে পাবেন না, এর সবই সিদ্ধান্ত আসতো উপর থেকে। তো আমরা আশা করি যে নতুন গভর্নর এই উপর থেকে সিদ্ধান্ত আসবে সেটা মেনে নেবেন না। এবার আহসান এইচ মনসুরকে নিয়ে একটা শিরোনাম করেছে কালের কণ্ঠ, ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর। দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট। এই বিষয়ে কি বলবো? না, এটি শুনেন, একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এর পক্ষে কি তথ্য প্রমাণ আছে। মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট যদি বৈধ পয়সায় কিনে, তার অর্জিত পয়সায় কিনে থাকে, সেটা নিয়ে তো আর প্রশ্ন না। আর মেয়ের জন্যে যেটা বলতে চেয়েছে যে বাবার অর্থে এটি কেনা হয়েছে, সেটা প্রমাণ করতে হবে। আর ব্যাংক খাত ডুবিয়ে এটা বোধহয় কেউ বিশ্বাস করবে না যে আহসান এইচ মনসুর ব্যাংক খাত ডুবিয়ে গেছেন। বরং ব্যাংক খাতে যেটুক শৃঙ্খলা এসেছে সেটা কিন্তু তার জন্যেই। মানে আমরা যে কোনো ধারণার উপর রিপোর্ট না করি, মানে তথ্য প্রমাণের উপর করলে ঠিক আছে, তাহলে তো তার বিরুদ্ধে মামলা হবে যদি তিনি এই কোনো অনিয়ম করে থাকেন, এখান থেকে অন্যায্য সুবিধা নিয়ে থাকেন। কিন্তু ধারণার উপর রিপোর্ট করলে সেটা কিন্তু তার প্রতি সুবিচার করা হয় না। এখানে আরেকটি কথা বলছে, ১৪ মাসে তিনি ১০০ দিন বিদেশ সফর করেছেন। অর্থাৎ ১৪ মাস খুব অল্প সময় ছিলেন তিনি গভর্নর, এর মধ্যে ১০০ দিনই বিদেশ সফরের কাছে। না, সেটা তো সাবেক প্রধান উপদেষ্টার সফর নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন করতেই পারে, কিন্তু তিনি আর্থিক অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, সেটার কিন্তু প্রমাণ সাপেক্ষে তাকে এটা বলা উচিত। প্রমাণ ছাড়া এটা বলা উচিত না।
আর যাকে নিয়োগ দেওয়া হলো তাকে নিয়ে তো এখন অনেক কথাই, বিশেষ করে নেতিবাচক সংবাদে আমরা বেশি দেখছি গণমাধ্যমগুলোতে, সবগুলো কাগজ দিয়ে এসেছে, মোস্তাকুর রহমান যাকে করা হয়েছে। তো ব্যবসায়ী বাদে আরও কি যোগ্য লোক ছিল না বা পাওয়া যেত না? না, এটা তো এই সরকার আরও অনেক পদে প্রশ্নেই এসেছে। এখন ধরুন সরকার অর্থমন্ত্রী, তিনিও একজন ব্যবসায়ী, আবার তিনি একজন অর্থনীতি বিষয় বিশেষজ্ঞ। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন অর্থনীতির বিষয়ে তার জানাশোনা পড়াশোনা আছে। ব্যবসায়ী হলে অর্থমন্ত্রী হতে পারবেন না তা না, কিন্তু তার যে ব্যবসায়িক স্বার্থ সাথে যাতে এখানে সংঘাত না হয়, স্বার্থ যাতে মানে সরকারের নীতি পরিকল্পনায় তার স্বার্থকে অগ্রাধিকার দেয়া না হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রেও এটিই হয়েছে, তিনি একজন ব্যবসায়ী এবং একটি সেক্টরে। এখন তার বাংলাদেশ ব্যাংকের নীতি পরিকল্পনার ক্ষেত্রে, ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি ওই বিশেষ সেক্টর অগ্রাধিকার পায়, অন্যরা যদি অবহেলিত থাকে, অন্যরা যদি বঞ্চিত থাকে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। তবে আমরা দেখতে চাই নতুন গভর্নর বা নতুন অর্থমন্ত্রী সবার ক্ষেত্রেই আমরা তারা কাজে কি দেখান। যদি কাজ ভালো করেন, তিনি ব্যবসায়ী না, তিনি অর্থনীতিবিদ না, তিনি হিসাবরক্ষণবিদ, এটি কিন্তু এই প্রশ্ন পিছনে যাবে। আর যদি তিনি কাজটি সুচারুভাবে না করতে পারেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় অর্থনীতিবিদ এর আগে এসেছেন, তারা সুনাম রক্ষা করতে পারেননি, আবার অনেকে করেছেন। আমরা দেখতে চাই তারা যে নতুন যিনি এসেছেন তিনি কাজের মাধ্যমে প্রমাণ হবে তিনি সফল না ব্যর্থ, তিনি স্বজন তোষণ করেন না নিরপেক্ষভাবে তার পেশাদারি দায়িত্ব পালন করেন। আমরা একটু পিলখানা প্রসঙ্গে আসি। আমার দেশ শিরোনাম করেছে পিলখানা মর্মান্তিক ঘটনা ছিল, সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস, প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। এটি আরও অন্যান্য কাগজেও একই কথা তিনি বলেছেন। প্রধানমন্ত্রী এই অভিযোগকে কিভাবে দেখবেন? না, পিলখানা হত্যাকাণ্ড তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা, নৃশংস ঘটনা। এখন ইতিমধ্যে অনেকগুলো কমিশন হয়েছে, আওয়ামী লীগ সরকারের অনেক কমিশন হয়েছে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে। সেই কমিশনের রিপোর্ট আমরা জানি না। এরপরে মেজর জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে কমিশন হয়েছে, সেই কমিশনের রিপোর্ট কিছু কিছু এসেছে। কমিশন রিপোর্ট কী আছে জনগণের সামনে প্রকাশ করা হোক, এটি ক্ষেত্রে। আর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তারা আরেকটি কমিশন করবেন পরবর্তীকালে, বা পরের দিন আবার সেটি থেকে সরে আসছে। তো এক ধরনের সরকারের মধ্যেই কি এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, এক ধরনের দোলাচল আছে কিনা এই প্রশ্ন। তবে যেটা বলছেন যে এই ধরনের মর্মান্তিক ঘটনা, এই ধরনের নৃশংস ঘটনা অবশ্যই একটা সার্বভৌমত্বের প্রতি হুমকি, অবশ্যই এটা দেশের স্বাধীনতার প্রতি হুমকি। আর যে এতজন সেনা কর্মকর্তা মারা গেলেন, আর তাই এ তো অপূরণীয় ক্ষতি। এমনকি এই বিচার নিয়ে যে সাধারণ জওয়ান, সমান সংখ্যক কিন্তু জওয়ানও মারা গেছে এই কারাগারে জিজ্ঞাসাবাদের সময়। তো একটা নৃশংসতা আরেকটি নৃশংসতাকে ডেকে আনে। এটি আমরা চাই, এই কারণেই এই রাষ্ট্রের এই সংস্কৃতি, এই নৃশংসতা, এই আইন না মানার যে সংস্কৃতি, এবং এখানে এর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্রটা বের করা উচিত। আবার আমরা দেখেছি তো মূল দ্বন্দ্বটা কী ছিল। মূল দ্বন্দ্বটা ছিল ডাল ভাত কর্মসূচি। ডাল ভাত কর্মসূচি নিয়ে সাধারণ জওয়ানদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা কেন প্রশমিত করা হলো না, কেন তাদের ক্ষোভটা আমলে নেওয়া হলো না, আমলে নেওয়ার প্রতিকারের ব্যবস্থা করা হলো না। আর পৃথিবীর অনেক দেশে তো সীমান্ত রক্ষী বাহিনীতে সেনাবাহিনীর সদস্যরা থাকেন না, সেটা আলাদা একটা বাহিনী। কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনীতে সেনাবাহিনীর সদস্যরাই তার নেতৃত্বে থাকেন। এই বিষয়টিও সরকারের দীর্ঘমেয়াদে চিন্তা করা উচিত যে এটি আলাদা বাহিনী করা উচিত কিনা। কিন্তু আমাদের আশপাশের যে দেশ, যেমন আমাদের প্রতিবেশী দেশ, তাদেরও তো আমরা দেখি যে সেনা সদস্যরা না ভারতে কোনো সেনা সদস্য নেই। আচ্ছা, আমরা এখন সীমান্তরক্ষী বাহিনীতে কোনো সেনা সদস্য থাকে না। আচ্ছা, সীমান্তরক্ষী বাহিনী পুরো আলাদা। আচ্ছা, আমরা সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে শত শত অভিযোগ বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে। তারা বলছে যে এই ধারণার উপর রিপোর্ট নিয়ে আলোচনা করা কঠিন। হ্যাঁ, আর শত শত কোটি টাকা,
হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা। এটি তো আপনার এই অন্তর্বর্তী সরকারে আমরা আওয়ামী লীগ সরকার সময়, কিন্তু কতটা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, মামলা হয়েছে। এবং মামলা হওয়ার অর্থ না মামলা তো অভিযোগ করা, মামলার হওয়ার অর্থ না যে এই অপরাধ সংগঠিত হয়েছে। আর সত্যি সত্যি যদি তারা শত শত কোটি টাকা গায়েব করে থাকে বা দুর্নীতি করে থাকে, বিচার হওয়া উচিত। আমরা তো দেখলাম যে সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক যে প্রধান প্রসিকিউটর, তার বিরুদ্ধে এই অপরাধ এসেছে আর এই অভিযোগ এসেছে যে তিনি মানে আর্থিক সুবিধা নিয়ে কাউকে বাঁচিয়ে কাউকে রাজসাক্ষী করেছেন। এখন এগুলো তদন্ত করার বিষয়। কিন্তু আর একটা চিঠি আবার বেরিয়েছে, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, যে যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে জানুয়ারি মাসেই তিনি একটি চিঠি দিয়েছেন তাকে প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়ার, এবং সেটাও কিছু অসদাচরণ। কথা হচ্ছে যে এই যে পাল্টাপাল্টি, মানে তাহলে তারই একজন এই সরকার অন্তর্বর্তী সরকারই একজন প্রসিকিউটর নিয়োগ করেছেন, যে সম্ভবত ফজলুর রহমান কি নাম, ফজলুল হক বা এরকম। এরকম একজন লোককে নিয়োগ করলেন আবার এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ, সেটা কিন্তু আর্থিক দুর্নীতি না। সে অভিযোগ হচ্ছে ব্যক্তিগত আচরণ, তিনি কোন রক্ষীকে মেরেছেন অথবা মানে তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে। এটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি বলার চেষ্টা করছেন যে সেই কারণেই ক্ষিপ্ত ছিলেন, এই ক্ষিপ্ত থাকার কারণে এই অভিযোগটি। এখন এটা প্রমাণ হবে যে যিনি অভিযোগ করেছেন যে ঘুষ নিয়েছেন, তাকে প্রমাণ করতে হবে। এবং রাষ্ট্রেরও দায়িত্ব এটা প্রমাণ করা, কারণ আইসিটি দেশের সর্বোচ্চ মানে কি বলে একটা ভিন্ন একটা মর্যাদাবান আদালত হিসেবে চিহ্নিত করা হয়। তো সেখানে যদি এই অভিযোগ থাকে, যেখানে ন্যায় বিচার পাবে মানুষ, এটি বলা হয়, সেখানে যদি ন্যায় বিচার না পায়, ন্যায় বিচারের রক্ষকরা যদি ভক্ষক হয়, তাহলে তো খুবই উদ্বেগের বিষয়। তাহলে তো পুরো বিচার নিয়ে প্রশ্ন আসবে যে এই আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলোর ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমার দেশ রূপান্তর শিরোনাম করেছে, ট্রাইব্যুনালে এসব কি হচ্ছে, প্রসিকিউটররা দুই ভাগে বিভক্ত। আপনি না, এটা তো ওই যে এতক্ষণ যে কথা হলো ওইটাই না, এরকম একটা বিভক্ত প্রসিকিউশন নিয়ে যদি এরকম থাকে এবং সেটা যদি চলতেই থাকে, তাদের মধ্যে গ্রুপিং, পাল্টাপাল্টি, এরকম দ্বন্দ্ব, তাহলে সেরকম একটা প্রসিকিউশন না প্রথমত হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তো একজন তো সরেই গেলেন, বা তাকে সরানো হলো। এখন অন্যজনের বিরুদ্ধে, তাহলে তার পাল্টাপাল্টি হলো না। অন্যজন এখন তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা হবে কি না, আর তারা এখন যিনি প্রধান প্রসিকিউটর, তিনি তাকে নিয়ে কাজ করতে পারবেন কিনা, বা যাদের নিয়ে কাজ করতে পারবেন তাদেরই তিনি রাখবেন। এখন দুটো হয়েছে কি, আমরা যদি যখন একসঙ্গে কাজ করি, কিন্তু যখনই পছন্দ হয় না, যখনই বাদ পড়ে যায়, তখনই অভিযোগগুলো আসে। এতদিন কেন এই অভিযোগটা, যে সাবেক প্রধান প্রসিকিউটর যে অভিযোগটা করলেন, তিনি চিঠি লিখেছিলেন, সেটা তিনি প্রকাশ্যে বললেন না কেন? তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন না কেন? তা তো বলেননি। জি, হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি, যিনি যে দল তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। তিনি, আমরা জানি যে সংসদের প্রথম অধিবেশন প্রথম দিনই রাষ্ট্রপতি ভাষণ দেন এবং সেখানে সেই গণহত্যার বর্ণনা তুলে ধরবেন। এই তাৎপর্য প্রথমত হচ্ছে যে এখানে এক সময় ছিল যে রাষ্ট্রপতি তার স্বাধীন মতামত, তার নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী ভাষণ দিতেন। সেখানে সরকারি দল সম্পর্কেও কথা ছিল, বিরোধী দলীয়। আওয়ামী লীগ সরকারই 96 সালে সম্ভবত, যে তারা আইন করে যে রাষ্ট্রপতিকে সরকারের লিখিত ভাষণ পড়তে হবে। এটি পৃথিবীর অনেক দেশে আছে, আবার অনেক দেশে নেই। তো সরকার এটি চালু করেছে, এবং এটা আমরা দেখেছি শুধু এই রাষ্ট্রপতি না, আপনার ইয়াজউদ্দিন আহমদ বিএনপির রাষ্ট্রপতি ছিলেন। তিনি যখন 2009-এর সংসদে যে ভাষণ দিয়েছেন, সেটা আওয়ামী লীগেরই ভাষণ ছিল। তা এখন এটা বিএনপির ভাষণ হবে। এখন মানে যেহেতু এখানে একটি গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান রোধ করার জন্য হত্যাকাণ্ড হয়েছে, এটা বলার জন্যই যে এই রাষ্ট্রপতি যদি জাতীয় সংসদের প্রথম উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন এবং বিএনপির লিখিত ভাষণ দেন, সেখানে যা থাকার কথা সেটাই। এখন প্রশ্ন হচ্ছে যে সংসদ অধিবেশন এখনও বসেনি,
তো এই যে পত্রিকাটি এটি লিখেছে তারা ইতিমধ্যে রাষ্ট্রপতির ভাষণ কিভাবে পেলেন সেটাও প্রশ্ন, বা রাষ্ট্রপতির ভাষণ কি লেখা হয়ে গেছে? জি, ধন্যবাদ সোহরাব হোসেন চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন বাংলা ভিশনে 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।